আজকে দেশমাতা খালেদা জিয়ার এই মৃত্যুর নাটকটা 15 দিন ধরে করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ সরকার। যে যেখানে আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করবেন, ওনার বেহেশত নসিবের জন্য দোয়া করবেন। কারণ আমরা ওনাকে ফিরে পাবো না, ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আমার চোখে দেখি না। কাজে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য সবার কাছে আবেদন রাখবো। কে কতটা ঝুঁকিতে, বরঞ্চ আমরা বলতে পারি এখন কে কতটা নিরাপদে। আজকে দেশমাতা খালেদা জিয়ার এই মৃত্যুর নাটকটা 15 দিন ধরে করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ সরকার। এবং আজকের লাস্ট খোঁজখবর স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে সাহেব গিয়েছেন। তুমি আমাকে কয়েকটা ছবি পাঠিয়েছো, 3টা ছবি। একটা ছবিতে পাঠিয়েছো যে অনেকগুলো ডাক্তার সাহেবরা বসে একটু পরামর্শ করছেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, ফেস ল্যাঙ্গুয়েজটা কিন্তু মনে হচ্ছে খুশ আলাপ করছেন। একই ছবি দ্বিতীয়টাতে। এটা কোনো সিরিয়াস রোগীর জন্য এটা কোনো হয় না। সাধারণত রোগীর যে কনফারেন্স গুলো হয়, মিটিং গুলো হয়, সেগুলো হয় কোনো একটা সেন্ট্রাল টেবিল ঘিরে অথবা দাঁড়িয়ে থেকে, কারণ অনেক ডকুমেন্ট চেক করতে হয়, অনেক পেপার চেক করতে হয়। এখানে সোফায় এলিয়ে বসে কোনো রোগীর অবস্থা পর্যালোচনা করা হয় না। এটা স্বাভাবিক চিত্র নয়, এটি একটি অস্বাভাবিক চিত্র। কাজে এখান থেকে বোঝা যাচ্ছে ডাক্তারও রিলাক্টেন্ট, যে আমাদের কিছু করার নাই, খালি নাটকের ধাপগুলো একটার পর একটা আঘাত। নাটকের শেষ ধাপ তো আসতে আছে। প্রযোজক সাহেব যিনি আছেন তিনি ঠিকই মতোই সিকোয়েন্স গুলো তৈরি করে দিয়েছেন। একটার পর একটা সিকোয়েন্স আসবে এবং আমরা সেগুলো দেখে তৃপ্তি পাবো, এরকম একটা ভাব তৈরি করা হয়েছে জনগণের মধ্যে। টেনশন মানুষকে মুক্ত করে দিয়েছে। এবং এবার গ্রিন হাসপাতাল, এবার কেয়ার হাসপাতালকে সিকিউর করে দেওয়া হয়েছে, যাতে এখানে কোন রকম মানে ক্ষোভের প্রকাশ কেউ এখানে করতে না পারে, করে দেওয়া হয়েছে। এবং আজকে প্রধান উপদেষ্টা মহোদয় যে গিয়েছেন, ওনাকে দেখেন ছবিটা দেখানো হয়েছে, উনি যাচ্ছেন। প্রধান উপদেষ্টা সাহেব দেশমাতা খালেদা জিয়ার মাথার পাশে গিয়ে দাঁড়াতে পারতেন না? আমরা সাধারণত রোগী দেখার স্বাভাবিক চিত্র কি, যে কোনো লোক একদম মারা যাচ্ছে এমন লোকের পাশে গিয়েও কিন্তু মাথায় একটা হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আজকে কি প্রধান উপদেষ্টা সাহেব দেশমাতা খালেদা জিয়ার মাথার পাশে গিয়ে হাতে গায়ে না হয়ে ধরতেন, যে হয়তো সংক্রমণ হতে পারে, যেহেতু ওনার হার্ট সংক্রমণ হয়ে আছে, হয়তো মান না, কিন্তু ওনার পাশে দাঁড়িয়ে তো একটা পোজ দিতে পারতেন, একটা ছবি দিতে পারতেন। সারা জাতিকে সেই ছবিটা দেখালে আমরা আশান্বিত হইতাম যে দেশমাতা খালেদা জিয়া আরোগ্য হবে, কারণ প্রধান উপদেষ্টা সাহেব ওনার মাথার কাছে গিয়ে বলে আসছেন। কিন্তু এই ছবিটা তো আমরা পেলাম না। এই ধরনের ছবি কোনো আলামতও জানি না। ওনার যে ভিডিওটা দেখানো হয়েছে সেখানে আমরা দেখে নেই যে উনি কোনো কেবিনের ভিতর ঢুকছেন। কাজে এখানে তো উনি ভিতরে গেছেন কিনা সেটা আমি জানি না, উনি ওখানে মাথায় পাশে দাঁড়িয়েছেন কিনা সেটা আমি জানি না। কিন্তু এগুলো আমরা জানতে চেয়েছিলাম, আমরা জানতে চাই, জনগণ জানতে চায় উনি কি কেবিনের ভিতরে গিয়েছিলেন? উনি কি মৃত পথযাত্রী একজন সহকার কাছে, একজন নেতার কাছে, নেত্রীর কাছে গিয়ে মাথার পাশে দাঁড়িয়েছিলেন? উনি কি উনার কাছ থেকে কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলেন, বা উনার পাশে ডাক্তারকে দাঁড় করায় জিজ্ঞাসা করার চেষ্টা করছিলেন ওনার অবস্থাটা কি? ডাক্তার তো বলতে পারতেন যে অবস্থাটা কি। তিনি কি এত কনফারেন্স করেন, এত ইন্টারভিউ দেন, সারা বিশ্বের এখানে সেখানে এমন কোনো জায়গা নাই যে ফুটবল খেলা, ছোট ছোট টিমের সামনেও, বাচ্চাদের ফুটবল খেলাতে উনি ইন্টারভিউ দিয়েছেন, উনি বক্তব্য দেন। আজকে তিনি প্রেসের সামনে একটি কথা বলতে পারতেন না, জাতিকে সান্ত্বনা দিতে পারতেন না, জাতিকে বলতে পারতেন না যে আমি এই মাত্র দেশমাতা খালেদা জিয়াকে দেখে আসলাম। আমার মতো দেশমাতা না বলেন, খালেদা জিয়াকে দেখে আসলাম, এই কথাটা বলেও তো বলতে পারতেন আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ ওনার স্বাস্থ্যের উন্নতি আমরা দেখবো, আল্লাহ ওনাকে হায়াত দারাজ দেখ। এই কথাটা তো আপনি আমাদের প্রেসের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেন। আপনি কিন্তু অজস্র প্রেস কনফারেন্স করেছেন আপনার জীবনের ব্যাকগ্রাউন্ডে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আপনি ছবি তুলেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, বাচ্চাদের চারপাশে দাঁড় করিয়ে আপনি তাদের ছবি তুলেছেন, বক্তব্য দিয়েছেন, সে কঙ্গন ছেলে মেয়েদেরকে ছবি তুলেছেন। অথচ বাংলাদেশে আজকে আপনি আমার দেশমাতা খালেদা জিয়ার পাশে একটা ছবি তুললেন না, বা প্রেসের সামনে দাঁড়িয়ে বললেন না ভাই আপনারা ধৈর্য ধরেন,
আপনারা এখানে আছেন, কষ্ট করতেছেন, গত কয়েকদিন ধরে আপনারা দিন রাত 24 ঘন্টা এখানে সাংবাদিকতার দায়িত্ব পালন করতেছেন, জাতিকে আপনারা সবকিছু সময়ে সময় জানাচ্ছেন, এটা জাতীয় কর্তব্য আপনারা পালন করতেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনি অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একটা ভালো সংবাদ দিতে পারবো। এটা তো বলতে পারলেন না, তার মানে আদারওয়াইজ হয়েছে ঘটনাটা। অর্থাৎ আপনি ফেস করতে পারছেন না, কারণ আপনি সত্য কথা বলতে হবে। আপনি যদি প্রেসের সামনে দাঁড়ায় কথা বলেন, তাহলে আপনাকে সত্য কথা বলতে হবে। যেহেতু আপনি অতীতটা এই জন্য বললাম যে আপনি এরকম অনেক কথা সত্য মিথ্যা মিলিয়ে বলেছেন, এমন অনেক উদাহরণ আমরা দেখাতে পারবো। যদি আপনি দেখতে চান, আমাদের অন রেকর্ডে আছে, আমরা এটা যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। কিন্তু আজকে না হয় জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু ক্ষুদ্র কিছু আশ্বাস বাণী শোনাতেন, হতো এটা অসত্য, কিন্তু আপনি আশ্বাস বাণী শোনাতে পারতেন, কিন্তু কিছু বললেন না। উল্টা বিএনপি থেকে ব্রিফ করা হলো, সরকার থেকে নয়, বিএনপি থেকে। বিএনপি সরকারে কত বড় দালাল হয়ে গেছে আজকে দেখেন। আজকে বিএনপি সরকারের কাছে ভিক্ষা মাগতেছে। এই যে বললেন ঝুঁকিটা কে? উনি সে অবস্থায় গেছেন, ওনারা প্রেস করছেন যে আপনি প্রেস উইং থেকে একটা দেওয়া হয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সে ডক্টর জালাল আহমেদ নামে একজন লোক, ওনাকে ব্রিফ করেছেন প্রধান উপদেষ্টা সাহেবকে। তাহলে আমাদের বিখ্যাত, আমাদের সর্বজ্ঞানে জ্ঞানী আমাদের ডক্টর জাহিদ কোথায় গেল? আজকে হঠাৎ করে জাহিদ ব্রিফ না করে আরেকজন ডাক্তার সাহেবকে ব্রিফ করা কি দরকার মনে করলো? এই যে বিষয়গুলো আছে, এই বিষয় তো সাধারণ অঙ্ক না। এগুলা সবকিছুই এই সরকার যে ঝুঁকি মুক্ত হয়ে গেল তার আলামত। তুমি একটা কথা বলেছো যে হেলিকপ্টার দিয়ে কি হয়েছে, এবার হেলিকপ্টারের ঝুঁকি কতটুকু? হেলিকপ্টার কেন গিয়েছে? হেলিকপ্টার দুইটা জিনিস এনশিওর করতে চেয়েছে, যে হেলিকপ্টারটা যেন ঠিক মতো একটি বিল্ডিং এর ছাদে নামতে পারে। এবার গিন হাসপাতালের ছাদের উপরে 2টা না 3টা হেলিপ্যাড আছে, এট এ টাইম হেলিপ্যাড 3টাই ব্যবহার করা যেতে পারে। 2টা না 3টা আমি শিওর জানি না, 2টা তো এখন কনফার্ম করা গেল যে 2টা তো হেলিপ্যাড আছেই। 2টা হেলিকপ্টার গিয়ে নেমেছে এবং ওরা এটা নিয়ে এক্সারসাইজ করেছে। তাহলে কি হলো? তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে কোনো কিছুটা অপারেশন চালানো হবে। এখন যদি তারেক রহমান সাহেব যদি আনতে, অনেকে রিমার ছড়াচ্ছেন তারেক রহমানকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য, কিন্তু বোকা চন্ডীরা বুঝে না, লন্ডন থেকে ঢাকা আসতে সরাসরি ফ্লাইটে আসলেও 11 ঘন্টা সময় লাগবে। তার মানে এখন বাজে রাতের 8টা, উনি যদি এখনো রওনা দেন তাহলে কালকে সকাল 7টায় এসে পৌঁছবেন। আর এই খবরটা কি এতক্ষণ পর্যন্ত চাপা থাকবে? এই খবরটা কি মানুষ জেনে যাবে না? হেলিকপ্টার যেই উনি ব্রিটিশ এয়ারওয়েজ বলেন, বাংলাদেশ এয়ারওয়েজ বলেন, বা যে কোনো প্লেনে ইমিগ্রেশন দিয়ে পার হবেন, সঙ্গে সঙ্গে তো খবরটা সারা পৃথিবী ছড়িয়ে যাবে যে তারেক রহমান মাকে দেখার জন্য দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই যে আমাদের দেশের বোকাচন্ডী মানুষগুলোকে সামনে আমরা যেভাবে রূপ বানায় গল্প বলতে পারি, যেভাবে আমরা বিভিন্ন ভাবে ধর্মের নামে বিভিন্ন অধার্মিক কথা বলতে পারি অবলীলাক্রমে, যেখানে ধর্মকে বিকৃত করে আমরা কথা বলতে পারি, সেখানে আমরা তো যা কিছু তাই জনগণকে বুঝাতে পারি, এবং তাই আমরা বোঝানোর চেষ্টা করছি। হয়তো আমিও একই রকম চেষ্টা করছি, হয়তো আমিও, আমাকে মনে করা হবে আমি এরকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করতেছি, কারণ আমি যেহেতু সবার সঙ্গে একমত হতে পারতেছি না। কাজেই এই ঝুঁকি নিয়েও আমাকে কথা বলতে হচ্ছে। এই ঝুঁকি নিয়েও আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলছি, কারণ আমি যতটুকু সত্য জানি সত্যটুকু আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করছি। আমি আমার কোন ব্যক্তিগত বেনিফিটের জন্য না। আপনারা জানেন আমি বিএনপিতে নাই, বিএনপিতে বহিষ্কার হয়েছি, এবং বিএনপিতে ফিরে যাওয়ার আমার কোনো ইচ্ছা আর নাই। তবে আমি বিএনপি করি, আজীবন বিএনপি করব, মৃত্যু পর্যন্ত আমি বিএনপি করব। আমি বিএনপি করব। আজকে আমার ভাই, বন্ধু, সন্তানেরা অনেকেই হয়তো বিএনপি করবে না, তারা হয়তো অন্যদিকে চলে যাবে বা চলে গেছে অনেকেই। আমার ছেলেরা এখন বিএনপি করে না, আমার 2 ছেলের মধ্যে একটাও বিএনপি করে না। তারা তাদের রাজনীতি করে, তারা তাদের দলের ব্যাপার করে, কিন্তু বিএনপি তারা করে না। কারণ এক ছেলে তো গত উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছিল, শুধু বিএনপি নাম দিয়ে করে নাই। কাজেই আমি বিএনপি থেকে যতদিন বেঁচে আছি আল্লাহর কাছে এটাই আমি যেন
শেষ পর্যন্ত বিএনপির থেকে বহিষ্কৃত এই শব্দটা নিয়ে মরতে পারি, এটি আল্লাহর কাছে আমার কামনা। মৃত্যু তো আমার হবেই। যাই হোক, আজকে কতটা ঝুঁকি এই কথাটা বললাম, ঝুঁকিতে সারা বাংলাদেশ, ঝুঁকিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, ঝুঁকিতে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, ঝুঁকিতে বাংলাদেশের অখণ্ডতা, এইগুলা ঝুঁকি। আর বাকি সরকারের কোনো ঝুঁকি নাই, বিএনপিরও কোনো ঝুঁকি নাই, কারণ বিএনপি নির্বিকার পার্টি, তারা ঝুঁকি কারে বলে সেটাও বোঝে নাই। এবং বিএনপির নেতারাও যেভাবে নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছে, যেখানে স্ট্যান্ডিং কমিটি সারাটা দিন এভারগ্রিন হাসপাতালে খাওয়া দাওয়া বসে থাকা উচিত, তাৎক্ষণিক কি হয় না হয়, সেখানে এক একজন এক এক জায়গায় সুখ সবার নামে, এই সবার নামে, সেই সবার নামে, নির্বাচনী সবার নামে ঘুরে বেড়াচ্ছে। কত বড় একটা ইরেসপন্সিবল দল হইলে, সে দলের নেত্রী অসুস্থ হাসপাতালে, আমার বাবা মা যদি হাসপাতালে ভর্তি থাকতো, তা আমি কি কারো বাড়িতে বিয়েতে যেতাম, নির্বাচনী সভা করতাম, না বাপের পাশে হসপিটালে বসে থাকতাম, না আমার মায়ের পাশে হসপিটালে বসে থাকতাম? আমার বিএনপির স্থায়ী কমিটির নেতারা যার যার অফিসে বসে তার নিজের কাজ করতেছে। ওখানে এসে যেহেতু মানুষকে দেখাবে যে আমরা উদ্বিগ্ন, আমরা অপেক্ষা করে আছি, কারণ তারা এরকম নির্বিকার, কাজে তাদেরও কোনো ঝুঁকি নাই, তাদের সামনে কোনো ঝুঁকি আসবে না, তারা জানে হাউ টু ম্যানেজ, তারা ম্যানেজ করে নেবে। কিন্তু আজকে যে আলামত গুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে নির্বাচন পিছানোর জন্য রিট করা হয়েছে, আজকে এই সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে, যে রিটের রায় আগামীকালকে হবে। আল্লাহ না করুক, বা আল্লাহ যদি সহায় হয়, যদি সুপ্রিম কোর্ট যদি সাহস করে বলে ফেলে যে সাংবিধানিক ভাবে এই সরকার অবৈধ, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবেন? তখন আপনি কি বলবেন? কারণ হাইকোর্ট তো ম্যাজিস্ট্রেট ডক্ট্রিন অনুযায়ী বক্তব্য তো সমর্থন করতে পারে না, সুপ্রিম কোর্ট তো সেটা সমর্থন করতে পারে। সুপ্রিম কোর্টে যেতে হবে অ্যাজ পার সংবিধানের প্রতি লাইন বাই লাইন। সংবিধানের কোনো একটি লাইন বরখেলাপ করার, কোনো ইন্টারপ্রিটেশন দেওয়ার অধিকার নাই যতক্ষণ সংসদ তার কাছে না চাইবে। সরকার চাইলে ইন্টারপ্রিটেশন দেওয়ার কথা না, সংসদ যখন চাইবে কোন ইন্টারপ্রিটেশন তখন দিবে। সংসদ তো নাই, কাজেই আগামীকালকে যে রায়টা দিবে সে রায়টা নিয়ে আমরা সন্দিহান, রায়টা কি জনগণের পক্ষে যাবে না বিপক্ষে যাবে। এই সরকার, এই বর্তমান প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি সংবিধান মেনে রায় দিবেন না সংবিধানকে লঙ্ঘন করবেন? এই প্রশ্নটা আজকে জনগণের সামনে দাঁড়াবে, যা কালকেই হয়তো সকালে 8টা-10টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কাজে সেখানে যেহেতু আগামীকালকে অনেকগুলা ঘটনা ঘটতে যাচ্ছে, হয়তো শুক্রবার দিনটা আমাদের জন্য একটা ভালো দিন বলে আমরা রেখে দিচ্ছি। হয়তো সবকিছুর ফয়সালা এখন বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার সকালে হবে। আমি আশা করেছিলাম আগামীকালকে সকালে হবে, কিন্তু আগামীকালকে সকালে সেটা হবে না, যেহেতু আগামীকালকে একটা রায় রয়ে গেছে। এই রায় এবং দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্যের শেষ খবর, এটা একসঙ্গে দুইটা গুলা আনানো যাবে না। যেহেতু খবরগুলা গোপন রাখা সম্ভব হয়েছে, চেপে রাখা সম্ভব হয়েছে, কেউ এখন পর্যন্ত জানতে পারে নাই, কাজে এটাকে শুক্রবার পর্যন্ত নিয়ে যাওয়া যাবে খুব সুন্দরভাবে। এবং শুক্রবারের স্বাভাবিক দিনে সবাই জুম্মার মুডে থাকে, ছুটিতে থাকে, বাড়ি ঘরে থাকে, তাদের জন্য একটা ভালো সুযোগ হবে দেশমাতা খালেদা জিয়ার জন্য আসার। তো এর আগে হেলিকপ্টার যে মহড়াটা করেছে, সেই মহড়াটা হইতে পারে যে ওনাকে নিরাপদ কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে, ওনাকে এমন কোন সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে মানুষ ইচ্ছা করলে ঢল নামতে না পারে, ঢল হিসেবে মানুষ না যেতে পারে। হয়তো একটা শৃঙ্খলার মাধ্যমে মানুষকে দেশমাতা খালেদা জিয়াকে শেষ দেখানোর ব্যবস্থা করা যেতে পারে।